একদিন ইউটিউবে দেখলাম ত্রিশালে নাকি ঐতিহ্যবাহী মহিষের দুধে দই পাওয়া যায়, খুবই ভালো। সেটা খেতে নাকি ঢাকা থেকেও লোক আসে, অনেক মন্ত্রী মিনিস্টাররা নাকি সেখান থেকে দই, মহিষের দই নিয়ে খায়। সেটা হলো ত্রিশালের সেনবাড়ি নামক একটি জায়গা। তো আজ ভাবলাম ঠিক আছে, সেখানে গিয়ে দই নিয়ে আসি। তাই সেখানের উদ্দেশ্যে গেলাম, যাইতেছি। তো একটা সিএনজি নিলাম আমরা। 200 টাকা, ত্রিশালের বাস স্ট্যান্ড থেকে 200 টাকা লাগবে সেখানে যাইতে। তো আমরা সেটা দিয়ে যাচ্ছি। তো গ্রামের ভেতর দিয়ে রাস্তা রাস্তা খুব একটা ভালো না, কিছুটা ভাঙ্গাচোরা আছে। তারপরেও গ্রামের দৃশ্যাবলী দেখতে খুব ভালো লাগে। আর আমার এমনিতেই গ্রামের সিনারি দেখতে খুব ভালো লাগে, যেহেতু আমি শহরে বড় হয়েছি। গ্রাম দেখতে আমার এমন ভালো লাগে অনেক, বিশেষ করে গ্রামের ভিতর দিয়ে রাস্তা দিয়ে যখন যাই, দুপাশের যে গ্রামীণ যে পরিবেশ, বিভিন্ন গাছ, অনেক সময় পুকুর থাকে, অনেক সময় নদী থাকে। তো অবশেষে আমরা বাজারে এসে গেলাম। এইটাই সেই সেনবাড়ি বাজার। তবে অবাকের ব্যাপার হচ্ছে, এই বাজারে যখন আমরা সেই বিখ্যাত দইয়ের দোকানটা খুঁজতেছি, কেউ চিনে না। অবশ্য আমরা দইয়ের দোকানটার নাম বলতে পারছি না। তো এক লোক বলল, যেখানে সকাল থেকে 12টা পর্যন্ত বিভিন্ন লোকেরা দই নিয়ে আসে, মহিষের দই, সেগুলো 12টার মধ্যে শেষ হয়ে যায়, আপনারা তো আজকে পাবেন না। তখন অলরেডি 12টার বেশি বেজে গেছে। তারপরে আমরা ইউটিউবটা আবার বের করে সেই ঠিকানাটা দেখার চেষ্টা করতেছি, ইউটিউব শুনতেছি। তখন দেখলাম যে চন্দন চন্দন দই হাউস নামে একটা দোকান। এই পরে আমরা খুঁজে পেলাম চন্দন দই হাউস। তো আমরা এখন যাচ্ছি ভিতরে। তো এটাও সেই বাজার থেকে একটু দূরের দিকে, মেইন বাজার থেকে আরও অনেকখানি সামনে যেতে হয়। এই গ্রামের বাজারগুলো সব রাস্তা দুপাশে লম্বাটে থাকে। তো আধা কিলোমিটার পর্যন্ত বাজারের ব্যাপ্তি আর কি। তো আমরা পরে শেষ পর্যন্ত রেলওয়ে একটা লাইন আছে, পার হয়ে তারপরে আমরা এই চন্দন দই হাউসে ঢুকতেছি আর কি। ঢোকার পরে দেখি যে দই ছাড়াও সন্দেশ, এবং দেখলাম যে রসগোল্লা বলতে যেটা বোঝায়, তো সেটাও আছে। তো রসগোল্লা আমরা খাইছি, খাওয়ার পরে আমরা দই নিছি। দই নেওয়ার পরে এখন খাই নাই, বাসায় গিয়ে খেয়ে দেখবো আর কি, সে উদ্দেশ্যে নিছি। তো যেহেতু আমি কথাটা পরে লাগাচ্ছি, ইতিমধ্যে দই আমি খেয়েছি আমরা। তো সেই দই আসলে স্পেশাল যে কিছু তা না, আমার কাছে সেরকম মনে হয় না। একটু দই, গরুর দুধ, আমার কাছে গরুর দুধের দই ভালো লাগে মহিষের দইয়ের থেকে, যদি সত্যি কথা বলি। কারণ গরুর দুধের দই, এই যে ওরা দেখাচ্ছে যে এই যে মহিষের দুধের দই একটু ঘন আর কি। তো এই আর কি বৈশিষ্ট্যটা। আর তাছাড়া তেমন কিছু না। তো দাম অনেক, এক পাত্রের দাম 350 টাকা। অথচ খুব ভালো মানের গরু দুধের দই কিন্তু 300 টাকা দিয়ে পাওয়া যায়, এবং সেগুলো অত্যন্ত সুস্বাদু। আমি খাওয়ার পরে হতাশ আর কি। টক দই যেরকম ওই টাইপের আর কি, হালকা মিষ্টি। আর ওই রকম বগুড়ার দই বা আমাদের টাঙ্গাইলের দই যেটা এত বিখ্যাত, এত স্বাদ, ওই রকম না। টাঙ্গাইল দই কিন্তু স্বাদ অনেক বেশি এবং খুবই ঘন, অনেকটা খিরসাট মনে হয়। আমরা অলরেডি দই নিয়ে যাওয়ার পথে, আমরা এক পথে গেছি, আসার পথে আমরা কালীবাজার হয়ে, একটা জায়গা আছে কালীবাজার, সেই কালীবাজার বইলোর হয়ে আমরা আসবো আবার, ওইভাবে গাড়িতে উঠছি। তো এই রোডটা খুবই চমৎকার, যে খুবই মসৃণ রোড। কিছুক্ষণ পর আর একটা প্রধান রোডে যাব, সেটা হচ্ছে ময়মনসিংহ টু গফরগাঁও রোড। সেই রোডটা তো আরও সুন্দর রোড। সেই রোডে মোটামুটি গিয়ে আর কি ভ্রমণটার জন্য সার্থক। অবাকের ব্যাপার হচ্ছে যে যে এক পাতিল দইয়ের জন্য আমার গাড়ি ভাড়া সব মিলে 500 টাকা গাড়ি ভাড়া গেছে। আর যদি আমার ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে বিশাল বাজার পর্যন্ত ধরি, তা দৌড়লে 600 টাকা গাড়ি ভাড়া। তার মানে 350 টাকার দই আর 600 টাকা গাড়ি ভাড়া। আবার প্রতিমধ্যে হোটেলের খাওয়া দাওয়া হয়েছে আর কি, সেটা যদি দৌড়ি তাহলে 1300-1400 টাকা খরচ আর কি 1 কেজি দইয়ের জন্য। তারপরেও সেই দইটা মনে রাখার মতো তেমন কিছু না, আমি যা যা খায় দেখলাম। তো এই আর কি রিভিউ। আর ভ্রমণটা এমনি ভালো লাগছে। সেই যে রুটটার কথা বলছিলাম, যেটা গফরগাঁও, ময়মনসিংহ থেকে গফরগাঁও রুটটা গেছে, অত্যন্ত চমৎকার।
এই রোডটা এত সুন্দর রোড আমি খুব কমই দেখছি, যে যেমন মসৃণ আর তেমন কোনো গাড়ি নাই। এই রোডে কেউ যদি মোটর সাইকেল অথবা প্রাইভেট কার চালায়, ওই দেখতে পাচ্ছেন ওইদিকে, ওইটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। একদিকে ব্রহ্মপুত্র নদী, আর এই বাম পাশের কিন্তু আবার রেলওয়ে লাইন আছে। তো এই দুইয়ের মাঝখানে এই রোডটা গেছে। এই রোডটাই আজকে আমাদের ভ্রমণের সার্থকতা আমি মনে করি। যে ভ্রমণে যে গেছি, সে ভ্রমণটা এই রোডটা যখন চলছি আমি সিএনজি দিয়ে, আমার কাছে খুব ভালো লাগছে। যে মনে হচ্ছে যে না, একটা ভালো একটা ভ্রমণ করলাম। তো সারাদিন মোটামুটি অনেক সময় লাগছে আসতে যাইতে। তো এখন আমরা ফেরত হচ্ছি, এখন কালীবাজার দিকে যাচ্ছি। কালীবাজার থেকেও বাজার করার ইচ্ছা, যদি পরবর্তী পর্যায়ে এখানকার বাজারগুলো একটা বৈশিষ্ট্য যে দুপুরের পরে বসে, আসলে সকালবেলা কোনো বাজারই বসে না, দোকানপাট খোলা থাকে। কিন্তু আমরা যে বিভিন্ন কৃষকরা যে বিভিন্ন তাদের জিনিসপত্র নিয়ে আসে, তরি তরকারি বা হাঁস মুরগি, এগুলো সব বিকালবেলার দিকে, দুপুরের পর। তো আমরা অতক্ষণ দেরি করে ইচ্ছা নেই, জাস্ট 12টা 1টা 2টা বাজে আসে। তো আমরা এখান থেকে চলে যাবো আর কি, কালীবাজার নামবো না আর কি। এই জায়গাতে উঠছি আমরা, এটা নাকি ওরা ডাইরেক্ট বইলুর যাবে। তো আমরা সেটাতেই আমরা কালীবাজার যাওয়ার পরে এই কালীবাজারের কাছাকাছি এসে পড়ছি। এই কালীর বাজার এটা, কিন্তু আমরা নামবো না আর কি কালীবাজারে, বইলুরে চলে যাব আর কি। সেই উদ্দেশ্যে বইলুর দ্বিতীয় সাল হয়ে তারপর বাসায় এসে পড়বো আর কি। তো সারাদিন এরকম ঘোরাঘুরি করলাম। তো ভালোই লাগছে মানে বলতে গেলে। তবে যে উদ্দেশ্যটা নিয়ে গেছিলাম আর কি, তো সেটা কিনতে পারছি, কিন্তু দই খেয়ে হতাশ। আমি সেটা মোটেই আমার কাছে ভালো লাগে না। ওদের কাছে কেমন লাগছে আমি জানি না। এটা আসার সময় আমরা শেয়ারিং গাড়িতে আসছি। এটা আবার আর কি অটো রিক্সা বলে সম্ভবত, ওইটাতে আমরা যাচ্ছি আর কি ফেরার পথে। আর যখন সেনবাড়িতে সরাসরি ভিতর দিয়ে একটা রোড আছে, ওইটা দিয়ে সিএনজি দিয়ে আসছিলাম। এখন আমরা যাচ্ছি অনেকটা ঘুরে। আমরা এখন কালীর বাজারের রোড দিয়ে, তারপরে বইলোর হয়ে তারপর ত্রিশাল বাজার যাব। ত্রিশাল থেকে আমরা আসলে ত্রিশাল বাজার থেকেই ওই সেনবাড়ি গিয়েছিলাম। তখন আমরা অন্য পথে আমরা ত্রিশাল বাজারের যে ওভার ব্রিজটা আছে তার উপরে আছি। তো একটা স্যান্ডেল কিনতেছি এখানে ত্রিশাল বাজার উপর থেকে, এবং এখান থেকে কেনাকাটা স্যান্ডেলটা কেনার পরেই আমরা বাসায় চলে যাব, কারণ খুবই ক্লান্ত। আর যেহেতু ফিরতে ফিরতে প্রায় এখন 2:30 পৌনে 3টা বাজে, তো বাসায় গিয়ে রান্না করে খাওয়ার সময় নেই, আমরা হোটেল থেকে খেয়ে নেবো আর কি। তো ভিডিওটা শেষ হলো এখানেই। এই ত্রিশাল বাজারের ব্রিজের উপর এসে গেছি আমরা। তো ব্রিজটা পার হয়েই আমরা আর কি এখনই ওই দিক থেকে আবার রিক্সা নিয়ে বাসায় চলে যাব আর কি। তো মোটামুটি আমি ক্ষুধার্ত, কারণ আমি বাইরে খুব একটা খাই না, ওরা এই ত্রিশাল বাজারে খাবে। খোদা হাফেজ।